বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অসীম কৃপায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাড়িতে অবস্থান করবে এবং সরকারের দেওয়া সকল নিয়মগুলো খুব কঠোরভাবে পালন করবে। তোমরা সবাই অবগত আছো, বর্তমানে করোনা ভাইরাস মারাত্মক আকারে ধারণ করেছে। আমরা অবশ্যই এ থেকে মুক্তি পেতে পারি যদি একটু সাবধানতা অবলম্বন করি। আর অকারণে আমরা ঘর থেকে বের হব না, আর সব সময় আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করব, মানে অর্থাৎ অকারণে বের না হয়ে আমাদের সময়টাকে আমরা বাড়িতেই ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি লাইভে উপস্থিত হয়েছি 2020-21 এবং 2019-20 শিক্ষাবর্ষ, অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমি ক্লাস নেব বলে আজকে লাইভে উপস্থিত হয়েছে। আশা করছি শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে লাইভে উপস্থিত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইভে সংযুক্ত হতে পারোনি, দ্রুত সংযুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা জানো আমি যে তোমাদের সাথে আলোচনা করছি গত ক্লাসগুলোতে, অর্থাৎ তোমরা জানো আমি জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় প্লান্ট ফিজিওলজি থেকে, অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম। তো শিক্ষার্থীরা, তারই ধারাবাহিকতায় আজকেও আমি সেই অধ্যায় থেকে আলোচনা করব। তবে শিক্ষার্থীরা, তোমরা জানো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে আমি আলোচনা করছিলাম। গত ক্লাসে আমি আলোক পর্যায়টি শেষ করেছি, অর্থাৎ আলোক পর্যায়টি হচ্ছে, তো সেখানে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন উভয় প্রক্রিয়াটি আমি ব্যাখ্যা করেছি। আজকে আমি আলোক নিরপেক্ষ অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো আলোক নিরপেক্ষ মানেই হচ্ছে এখানে আলোর তেমন প্রয়োজন নেই। আর আলোক নিরপেক্ষ পর্যায়টি 3টি পর্যায়ে সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, তার আগে তোমরা আমাকে কনফার্ম করো বোর্ডের লেখাটি দেখা যাচ্ছে কিনা আর আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তো আলোক একটা অন্ধকার দশায় এটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়টি কিন্তু সালোক সংশ্লেষণের দ্বিতীয় পর্যায়। আর সালোক সংশ্লেষণের প্রথম পর্যায়টি হচ্ছে আলোক পর্যায়টি হচ্ছে সালোক সংশ্লেষণের প্রথম পর্যায়, আর আলোক নিরপেক্ষ পর্যায়টি হচ্ছে সালোক সংশ্লেষণের দ্বিতীয় পর্যায়। এখানে আলোর প্রয়োজন নেই। শিক্ষার্থীরা, তাহলে তোমরা এবার লক্ষ্য করো, আমি আবারও বলছি। হ্যাঁ, এখন দেখো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয়, আর আলোক দশাটি ক্লোরোপ্লাস্টের গ্রানামে সম্পন্ন হয়েছিল। আলোক দশাটি ক্লোরোপ্লাস্টের এই গ্রানামের মধ্যে সম্পন্ন হয়েছে। এগুলো হচ্ছে গ্রানাম। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো এটা হচ্ছে গ্রানাম, এগুলো হচ্ছে গ্রানাম। এই গ্রানামের মধ্যে আলোক পর্যায়টি সম্পন্ন হয়েছিল, কিন্তু স্ট্রোমা হচ্ছে এই অংশটা হচ্ছে স্ট্রোমার মধ্যে আলোক নিরপেক্ষ পর্যায়টি সম্পন্ন হবে। তাহলে শিক্ষার্থীরা, এবার তোমরা লক্ষ্য করো, তাহলে দেখো এখানে অক্সিজেন উৎপন্ন হয় না, আলোকের প্রয়োজন হয় না, গ্লুকোজ এবং শর্করা সংশ্লেষিত হবে। আলোক নিরপেক্ষ পর্যায়ে গ্লুকোজ এবং শর্করা সংশ্লেষিত হবে। আর হবে কি শিক্ষার্থীরা, এখানে হচ্ছে NADP বিজারিত হবে না, এবং রাইবোজ বিসফসফেট যেটা, সেখানে এই পর্যায়ে সেই রাইবোজ বিসফসফেট সেটা বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর হচ্ছে এখানে বাতাসে কার্বন ডাই অক্সাইড শোষিত হয়। আর আলোক দশায় যে NADPH প্লাস হাইড্রোজেন আয়ন এবং ATP উৎপন্ন হয়েছিল। তো আমি তোমাদেরকে গত ক্লাসে আলোক নির্ভর পর্যায়ের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম যে সেখানে NADPH প্লাস হাইড্রোজেন আয়ন এবং ATP উৎপন্ন হয়েছিল, যা কিনা এই আলোক নিরপেক্ষ অধ্যায়ের জন্য সেইগুলো হচ্ছে এটা সেই পর্যায়গুলোর উপরই, অর্থাৎ NADPH প্লাস হাইড্রোজেন আয়ন ও ATPর উপর নির্ভরশীল হচ্ছে আবার এই আলোক নিরপেক্ষ অধ্যায়। তো শিক্ষার্থীরা, আমি তাহলে আলোক নিরপেক্ষ অধ্যায়টি নিয়ে মূল বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই ক্লাস শুরু করার পূর্বেই বই, খাতা, কলম, পেন্সিল, রাবার নিয়ে সবাই রেডি হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো,
হ্যাঁ, অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়টি যদি আমি ব্যাখ্যা করি তাহলে তোমরা একটু দেখো। আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এর হচ্ছে অন্ধকার পর্যায়। আজকে আলোচিত বিষয় হচ্ছে অন্ধকার পর্যায়, অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, নিরপেক্ষ পর্যায়। আচ্ছা শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, আলোক নিরপেক্ষ সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক নির্ভর পর্যায়ে সৃষ্ট হচ্ছিল কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম ধাপে আমরা দেখেছিলাম সেখানে সৃষ্টি হয়েছিল NADPH প্লাস হাইড্রোজেন আয়ন, আর তৈরি হয়েছিল কি সেখানে ATP উৎপন্ন হয়েছিল। তো এই ATP এবং NADPH এর সহায়তায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, আর এই পর্যায়কে কার্বন বিজারণ পর্যায় বা কার্বোহাইড্রেট তৈরি বা অঙ্গার বিজারণ পর্যায় বলা হয়। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা কিন্তু অনেকটাই বোঝার বিষয়, এবং তোমরা চক্রটি দেখেই বুঝতে পেরেছো এটা অনেকটা বিক্রিয়ার চক্র। এখানে অসংখ্য বিক্রিয়া ঘটে, এবং এই চক্রটির নাম হচ্ছে ক্রেবস চক্র, যা অন্ধকার পর্যায়ের একটি অংশ। তো আমি তোমাদেরকে ধীরে ধীরে ব্যাখ্যাতে যাব। তো তার আগে কিছুটা বুঝে নিতে হবে, তা হচ্ছে যে কার্বন বিজারণ প্রক্রিয়া সমূহ সম্পন্ন করতে কখনো আলোর প্রয়োজন হয় না, প্রত্যক্ষ প্রয়োজন হয় না, আর সেজন্য এটাকে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় বলা হচ্ছে। আলোক নিরপেক্ষ অধ্যায়টি কিন্তু শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, সেটা দিনে ও রাতে উভয় সময় সম্পন্ন হয়ে থাকে। আমি আবারও বলছি, আলোক নিরপেক্ষ পর্যায়টি দিনে এবং রাতে উভয় সময় সম্পন্ন হয়ে থাকে, তবে দিনের বেলা এটা সবচেয়ে বেশি বেটার। কারণ কেন হচ্ছে এটা দিনের বেলা অধিক সম্পন্ন হয়? কারণ দিনের আলোর উপস্থিতিতে ATP এবং NADPH প্লাস হাইড্রোজেন আয়নের সরবরাহটা দিনের বেলা সেটা নিশ্চিত থাকে। রাতের বেলা যতটা না NADPH প্লাস হাইড্রোজেন আয়ন এবং ATP উৎপন্নটা হয়, দিনের বেলা সেটা সবচেয়ে নিশ্চিত থাকে, সেটা উৎপন্ন হবেই। তো সেই কারণে দেখা যাচ্ছে যে, এবং দিনের বেলা পত্ররন্ধ্রটা খোলা থাকে, ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে সেটা কি হয়, আদান প্রদানটা সম্পন্ন হয়, সহজে বিনিময় সহজ হয়। এই পর্যায়টা কোথায় হচ্ছে আমি তোমাদেরকে চিত্রে এইমাত্র দেখিয়েছি, সেই অন্ধকার পর্যায়টি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয়, কিন্তু আলোক পর্যায়টি ক্লোরোপ্লাস্টের গ্রানায় সম্পন্ন হয়েছিল। তো সম্পন্ন হয় এখন আমি তোমাদেরকে, তো কারণ কি এই পর্যায়ে বিভিন্ন বিক্রিয়ায় তোমরা মনে রাখবে যে আর অন্ধকার পর্যায়ে বিভিন্ন বিক্রিয়ায় এনজাইমগুলো এই স্ট্রোমার মধ্যে অবস্থান করে। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, হ্যাঁ, এখন যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়ার মাধ্যমে কার্বন বিজারণের এখানে অন্ধকার পর্যায়ে 3টি স্বীকৃত পর্যায় আছে। তো স্বীকৃত 3টে পর্যায়ের কথা তোমাদেরকে পূর্বের ক্লাসে আমি অঙ্কন করে 3টা পর্যায়ের নাম আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, সেই 3টি অন্ধকার পর্যায়ের 3টি স্বীকৃত পর্যায়ে 3টির নাম আমি আবারও বলছি, তোমরা মিলিয়ে নাও। সেই 3টি পর্যায় হচ্ছে, একটি হচ্ছে ক্যালভিন চক্র বা C3 চক্র। আমি আর লিখলাম না বোর্ডে, আসলে স্পেস তেমন নেই, তবে তোমাদেরকে আমি পূর্বে ক্লাসে সেটা লিখে দেখিয়েছিলাম। তো 3টি পর্যায় হচ্ছে, একটি ক্যালভিন চক্র বা C3 চক্র, আরেকটি হচ্ছে হ্যাচ ও স্নেক চক্র বা C4 চক্র, আরেকটি হচ্ছে CAM চক্র বা CAM চক্রের নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে ক্রাসেলিয়াসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো শিক্ষার্থীরা এই 3টি আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে আজকে আমি একটি আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে ক্রেবস চক্র।
বিজ্ঞানী ক্রেবস অত্যন্ত চমৎকারভাবে এবং তার সহযোগীরা মিলে এই ক্রেবস চক্রটি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমি সেখানে তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, ক্রেবস চক্রটি অর্থাৎ 1947 থেকে 1949 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি ছিলেন অধ্যাপক মেলভিন ক্যালভিন বিজ্ঞানী এবং তার সহযোগীরা তেজস্ক্রিয় কার্বনটা তো তোমরা জানো, তেজস্ক্রিয় কার্বনটা কীরকম, এই হচ্ছে তেজস্ক্রিয় কার্বন। এই তেজস্ক্রিয় কার্বনের আইসোটোপ ব্যবহার করে অত্যন্ত সুন্দর মানে চমৎকারভাবে এই তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে ক্লোরেলা নামক শৈবালের মধ্য থেকে শৈবালের কার্বন বিজারণের একটি চক্রাকার গতিপথ আবিষ্কার করেন, যা কিনা ক্যালভিন চক্র নামে পরিচিত। শিক্ষার্থীরা তাহলে বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই যে ক্যালভিন চক্রটির জন্য এই ক্যালভিন চক্র আবিষ্কার করার জন্য 1961 সালে বিজ্ঞানী ক্যালভিন এক নোবেল পুরস্কার পান। তাহলে বিজ্ঞানী ক্যালভিন এই ক্যালভিন চক্রটি আবিষ্কার করার জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। তাহলে তোমরা মনে রাখবে এমসিকিউর জন্য, বিজ্ঞানী ক্যালভিন 1961 সালে ক্যালভিন চক্র অর্থাৎ C3 চক্র আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। শিক্ষার্থীরা এখন দেখো, এই ক্যালভিন চক্রটার শুধু ক্যালভিন চক্র নামে পরিচিত তা না, এই ক্যালভিন চক্রে কিন্তু আরও অনেক নাম আছে। ক্যালভিন চক্রের আরও অনেক নাম আছে। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, ক্যালভিন চক্রের আরও অনেকগুলো নাম আছে, সেই নামগুলো তোমরা একটু লক্ষ্য করো। একটি হচ্ছে ক্যালভিন বেসাম গতিপথ, নামগুলো একটু লিখে রাখো। ক্যালভিন চক্রের অনেকগুলো নাম আছে, ক্যালভিন বেসাম গতিপথ। তারপরে হচ্ছে ক্যালভিন বেনসন বেসাম চক্র, এরপরে হচ্ছে ক্যালভিন বেনসন বেসাম গতিপথ। আমি মুছে লিখবো, তোমরা দেখতেই পাচ্ছ স্পেস কম। তারপরে হচ্ছে রিডাকটিভ পেন্টোজ ফসফেট চক্র, আমি আরেকটু মুছে দিচ্ছি, এরপরে লিখে নাও রিডাকটিভ আচ্ছা, এরপর হচ্ছে রিডাকটিভ পেন্টোজ ফসফেট চক্র, এইরকম অনেক বিভিন্ন নামে এই ক্যালভিন চক্রকে নামকরণ করা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা মোটামুটি এই হচ্ছে। তবে তোমাদের জেনে রাখা দরকার যে কোন ক্ষেত্রে কোন উদ্ভিদে আমরা এই ক্যালভিন চক্রটা দেখে থাকি। তো শিক্ষার্থীরা ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল, আমরা যে ধান, গম, বার্লি, তারপর আম, জাম, কাঁঠাল ইত্যাদি অনেক উদ্ভিদে এই ক্যালভিন চক্রটি অর্থাৎ C3 চক্র অর্থাৎ অন্ধকার পর্যায়টি এই সকল উদ্ভিদে আমরা ঘটতে দেখে রাখি। তো শিক্ষার্থীরা আমি নামগুলো একটু লিখে দিচ্ছি কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ক্যালভিন চক্রটা আমরা পেয়ে থাকি। মোটামুটি কিছু উদ্ভিদের নাম তোমরা লিখে রাখো, যেন এমসিকিউর ক্ষেত্রে তোমরা সেটা কাজে লাগাতে পারবে। তাহলে আমরা কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন ধান গাছ, গম, বার্লি,
বার্লি, তারপরে হচ্ছে বার্লি, আম, জাম, কাঁঠাল, কলা, আম, জাম, কাঁঠাল, কলা, কলা অর্থাৎ ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল, কলা এই সকল উদ্ভিদে আমরা C3 চক্র অর্থাৎ ক্যালভিন চক্রটি আমরা দেখতে পাই। আরও অনেক উদ্ভিদ আছে। তো শিক্ষার্থীরা এখন আমি মূল বিষয়ে যাচ্ছি। ক্যালভিন চক্রটা, আচ্ছা এখন দেখো, তো ক্যালভিন চক্রটি অনেক ব্যাখ্যাগুলো অনেকটু জটিল। তোমরা আমার সাথে সাথে একটু বোঝার চেষ্টা করবে, আশা করছি অবশ্যই তোমরা পারবে। তো শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, আচ্ছা শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, ক্যালভিন চক্রের প্রথম ধাপে আমি তোমাদেরকে একটু সরে গিয়ে তোমাদেরকে বোর্ডটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করবে এবং দেখে নাও তোমরা। আচ্ছা এখন দেখো ক্লিয়ার আছে কিনা। তো প্রথমে এখানে 10টি প্রক্রিয়া রিয়াকশন ঘটে, তার মধ্যে প্রথমে কি হচ্ছে সেটা লক্ষ্য করো। আমি দেখাচ্ছি, প্রথমে হচ্ছে যে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ বায়ুস্থ এই কার্বন ডাই অক্সাইড, এইখানে যে কার্বন ডাই অক্সাইডটা দেখতে পাচ্ছ, এটা দেখো, এই বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড এটা এক কার্বন বিশিষ্ট। এই এক কার্বন বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড ক্লোরোপ্লাস্টের স্টোমা, তোমাদের আমি আবারও স্মরণ করে দিতে চাচ্ছি, ক্লোরোপ্লাস্টের স্টোমাটা তোমরা আরেকবার দেখে নাও, এটা কোথায় বিক্রিয়াটা হচ্ছে। ক্লোরোপ্লাস্টের স্টোমা অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস্ট, এই স্টোমাটার মধ্যে কিন্তু এই বিক্রিয়াটা হচ্ছে ক্যালভিন চক্রটা। তাহলে শিক্ষার্থীরা দেখো, তাহলে এই ক্লোরোপ্লাস্টের স্টোমায় কার্বন ডাই অক্সাইড এক কার্বন বিশিষ্ট, এটি ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে প্রবেশ করে এবং ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে পূর্ব থেকেই কিন্তু 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ফসফেট তার সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড সেখানে উৎপন্ন হয়। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ক্যালভিন চক্রে যে কার্বন ডাই অক্সাইডকে প্রথম যে গ্রহণ করে সেটা হচ্ছে রুবিস্কো, অর্থাৎ সেই প্রথম গ্রহিতা হলো রুবিস্কো 20 ফসফেটটাই হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডকে প্রথম গ্রহিতা। এই রুবিস্কো এনজাইমটা কার্বন ডাই অক্সাইডকে রুবিস্কো 20 ফসফেটের সাথে যুক্ত করতে সাহায্য করে এই রুবিস্কো এনজাইমটি। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, এই রুবিস্কো এনজাইমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এনজাইম। তোমরা মনে রাখবে রুবিস্কো এনজাইমটি অনেকগুলো এনজাইমের মধ্যে সব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এনজাইম, কারণ এটি জীব জগতের ক্ষেত্রে, এটি প্রাকৃতিক জগৎ আর জীব জগতের মধ্যে একটা রাসায়নিক বন্ধন তৈরি করে এই রুবিস্কো এনজাইম, অর্থাৎ এটি হচ্ছে জীব জগৎ এবং প্রাকৃতিক জগতের মধ্যে একটি রাসায়নিক বন্ধন সৃষ্টি করে এই রুবিস্কো নামক যে এনজাইমটি কথা বললাম সেই এনজাইমটি। তো শিক্ষার্থীরা এই এনজাইমটি এখন দেখো, তারপরে আমি এটি হচ্ছে কার্বন যৌগ, অর্থাৎ এখানে এই পর্যায়ে অক্সিলেশন হচ্ছে, এখানে কার্বো অক্সিলেশনের মাধ্যমে কার্বন যৌগটা তৈরি হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে এরপরে দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাবো, এর পরবর্তী ধাপে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট এই যে অস্থায়ী কিটো অ্যাসিড, সেটা এক অণু পানি গ্রহণ করছে। 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডটা এবার এক অণু পানি গ্রহণ করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার সাথে সে কি করছে, 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো সেটাই কিন্তু প্রথম স্থায়ী একটি যৌগ। এর আগেটা কি ছিল, অস্থায়ী যৌগ। স্থায়ী যৌগগুলোর মধ্যে এটাই হচ্ছে প্রথম একটি স্থায়ী যৌগ, যা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো শিক্ষার্থীরা আর এই জন্যই কিন্তু এই
স্থায়ী প্রথম স্থায়ী যৌগর নাম অনুসারে একে বলা হচ্ছে এটা 3 কার্বন বিশিষ্ট, এবং এই জন্য এই মানে এই প্রথম স্থায়ী যৌগটি 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এই চক্রটার নাম দেওয়া হয়েছে C3 চক্র। শিক্ষার্থীরা, এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো C3 চক্র কেন দেওয়া হয়েছে। কারণ কার্বন এই ক্রেবস চক্রের প্রথম স্থায়ী যৌগ পদার্থটি হচ্ছে এটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যা 3 কার্বন বিশিষ্ট, যাকে সংক্ষেপে বলা হচ্ছে C3 চক্র। তো শিক্ষার্থীরা দেখো, এই চক্রটা অনেক যে সকল উদ্ভিদের মধ্যে এই C3 বা ক্রেবস চক্রটি ক্যালভিন চক্রটি সম্পন্ন যেখানে হয়, এই ক্যালভিন চক্রটি যে সকল উদ্ভিদের মধ্যে সম্পন্ন হয় তাদেরকে কিন্তু C3 উদ্ভিদও বলা হয়। যে সকল উদ্ভিদের মধ্যে এই ক্যালভিন চক্র সম্পন্ন হয় তাদেরকে বলা হয় C3 চক্র। তো শিক্ষার্থীরা, অধিকাংশ উদ্ভিদ কিন্তু তোমরা মনে রাখবে যে সব উদ্ভিদের মধ্যে তো C3 চক্র সম্পন্ন হয় না, তবে অধিকাংশ উদ্ভিদই কিন্তু C3 চক্র সম্পন্ন হয়ে থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এখানেও ফসফেট যৌগ অর্থাৎ এখানে কার্বন যৌগ অর্থাৎ কার্বো অক্সিলেশন প্রক্রিয়ায় এটি সম্পন্ন হয়েছে। তো শিক্ষার্থীরা, এখানে বিক্রিয়ার মাধ্যমে আমরা এখানে আমরা যা একটা অনুপাত তোমাদেরকে ধারণা দিচ্ছি যে এই যে 6 চক্রে কার্বন 12 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় এখানে। তাহলে আমি আবারও বলছি, এখানে 6 চক্রে 12 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। শিক্ষার্থীরা, এবার আসি আমি ফসফেট যৌগ, অর্থাৎ আমার এই প্রথমটা শেষ হয়ে গেল, এটি আমি শেষ করেছি। এবার দেখো ফসফেট যৌগ বা ফসফোরাইলেশনটা আমরা এই 3 নম্বর অংশে 3 নম্বর বিক্রিয়াতে আমরা ফসফোরাইলেশন প্রক্রিয়াটি দেখব, যেখানে ফসফেট যৌগটি তৈরি হবে। তো শিক্ষার্থীরা, এবার দেখো কিভাবে এটি সম্পন্ন হয়েছে। এটিপি এখানে যে আমরা অ্যাডেনিন ট্রাইফসফেট দেখতে পাচ্ছি, সেই অ্যাডেনিন ট্রাইফসফেট থেকে একটি ফসফেট অ্যাডেনোসিন ট্রাইফসফেট থেকে একটি ফসফেট গ্রহণ করে, এখান থেকে একটি ফসফেট গ্রহণ করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কী করলো, এখানে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়েছে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে একটি এটিপি এবং এখানে খরচ হয়েছে, এখানে একটি এটিপি খরচ হয়ে এখানে কি তৈরি হলো, এখানে একটি এডিপি মুক্ত হয়েছে। এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে একটি এটিপি খরচ হয়ে এখানে একটি এডিপি মুক্ত হয়েছে, এবং এখানে 3 ফসফোগ্লিসারিক কাইনেজ নামক এনজাইম এই বিক্রিয়াটাকে সহায়তা করেছে। শিক্ষার্থীরা, এইখানে যে আমরা ফলাফলটা দেখতে পাই, সেখানে দেখো 12 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এই বিক্রিয়ার ক্ষেত্রে 12 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 12 অণু এখানে 12 অণু 20 এখানে দেখো 12 অণু এখানে 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় 12 অণু, আর 12 অণু এটিপি খরচ হয়, আর এখানে 12টি এডিপি মুক্ত হয়। এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই ফলাফল দেখতে পেলাম। এর পরবর্তীতে আমরা আরেকটি অংশ দেখতে পাবো, সেটা হচ্ছে এই অংশটা আমার শেষ। এখন দেখো হাইড্রোজেন যৌগ বা রিডাকশন পদ্ধতিটা আমি এখন তোমাদের বুঝাবো। এর পরবর্তী বিক্রিয়াটা হচ্ছে রিডাকশন, অর্থাৎ এখানে আমরা দেখব যে হাইড্রোজেন যৌগটা কিভাবে তৈরি হচ্ছে। পরবর্তী বিক্রিয়াতে হাইড্রোজেন যৌগ তৈরি হবে। তো শিক্ষার্থীরা, তোমরা এবার লক্ষ্য করো হাইড্রোজেন যৌগের ক্ষেত্রে কিভাবে হচ্ছে। এখানে যে আমরা দেখলাম 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেটা বিজারিত হয়ে এখানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এখানে পরিণত হলো। ঠিক আছে শিক্ষার্থীরা, এবং এখানে কিন্তু একটি ফসফেট হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এখানে ফসফেট একটি হাইড্রোজেন দ্বারা এখানে প্রতিস্থাপিত হয়েছে, এবং NADPH প্লাস হাইড্রোজেন আয়ন এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং এর ফলে NADP মুক্ত হয়। তো এটা NADPH এবং হাইড্রোজেন আয়ন এখানে অংশগ্রহণ করে, এবং NADPটা এই ক্ষেত্রে মুক্ত হয়। তো শিক্ষার্থীরা, এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেস এনজাইমটি
এই বিক্রিয়ার সহায়তা করছে। তাহলে প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের এনজাইম সহায়তা করে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যে এনজাইমটি সহযোগিতা করেছে সেটি হচ্ছে কি, সে গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ নামক এনজাইম। তো এই যে ডিহাইড্রোজিনেজ নামক এনজাইমটি এই বিক্রিয়ার ক্ষেত্রে সহায়তা করেছে, ফলে এখানে হচ্ছে যে গ্লিসারলডিহাইড 3-ফসফেট একটি, তোমরা মনে রাখবে এই যে গ্লিসারলডিহাইড 3-ফসফেটের কথা বললাম সেটি কিন্তু 3 কার্বন বিশিষ্ট। তো শিক্ষার্থীরা এইটি 3 কার্বন বিশিষ্ট, তোমরা মনে রাখবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যা ফলাফল দেখতে পাই সেটা একবার মিলিয়ে নাও। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা ফলাফল তোমাদেরকে তুলে ধরছি। সেখানে দেখো 12 অণু 20-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে 12 অণু ছিল, 12 অণু 20-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 12 অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেট এখানে অণু তৈরি হয়। আর 12 অণু NADPH প্লাস হাইড্রোজেন আয়ন এখানে অংশগ্রহণ করে এবং 12টি NADP এখানে তৈরি হয় এবং 12টি অযুগ্ম ফসফেট এখানে মুক্ত হয়। এই হলো এই বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ হাইড্রোজেন যৌগ অর্থাৎ রিডাকশন বিক্রিয়াতে এই হচ্ছে তার ফলাফল। এখন আমি শিক্ষার্থীরা তোমাদেরকে এর পরবর্তী বিক্রিয়াতে নিয়ে যাব। এর পরবর্তী বিক্রিয়াটি হচ্ছে এখানে হচ্ছে রাইবোজ 20-ফসফেট পুনরায় উৎপন্ন হবে। রাইবোজ 20-ফসফেটটা আবার নতুন করে উৎপন্ন হবে এবং কিছু দ্রব্য উৎপন্ন হবে, তার মধ্যে আছে স্টার্চ ও সুক্রোজ। এই পদার্থগুলো এখন উৎপন্ন হবে এবং সেখানে আবার কিছু বিক্রিয়া আমরা দেখতে পাবো। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, পরবর্তী বিক্রিয়াটা হচ্ছে, এখানে একটু জটিলতা আছে, তোমরা আরেকটু লক্ষ্য করতে হবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীরা দেখো, এই যে এখানে হচ্ছে রাইবোজ 20-ফসফেট গ্লিসারলডিহাইড 3-ফসফেটের সাথে এখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে 12টি গ্লিসারলডিহাইড 3-ফসফেটের মধ্যে আছে 12 গুণ 3 সমান 36টি কার্বন আছে এইটুকুর মধ্যে। তো এই 36টি কার্বনের মধ্যে 10টি হচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেটের মধ্যে আছে 30টি কার্বন। আর এই 30টি কার্বন বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত 5 কার্বন বিশিষ্ট রাইবোজ 20-ফসফেট উৎপাদন করে থাকে। শিক্ষার্থীরা এখানে 2টি গ্লাইকো 3-ফসফেট 3 গুণ 2 সমান 6টি কার্বন আছে। এই 6টি কার্বন মিলিতভাবে বিভিন্ন বিক্রিয়ার শেষে গ্লুকোজ সৃষ্টি করছে এবং সেই গ্লুকোজ সৃষ্টির মাধ্যমে আবার সুক্রোজ সৃষ্টি করছে এবং সেই সুক্রোজ সৃষ্টির মাধ্যমে সুক্রোজ স্টার্চ এবং সেলুলোজ তৈরি করছে। এই সুক্রোজ সেলুলোজ স্টার্চগুলো আবার জীবের ক্ষেত্রে কোষ টিস্যু এবং বিভিন্ন অঙ্গ তৈরির ক্ষেত্রে এই সুক্রোজ, তারপরে হচ্ছে সেই গ্লুকোজ স্টার্চ এগুলো আবার তাদের বিভিন্ন অঙ্গ গঠনের ক্ষেত্রে জীবদেহের টিস্যু গঠনের ক্ষেত্রে কাজে লাগছে। তো শিক্ষার্থীরা এবার দেখো, এবং এইগুলা কিন্তু আবার বিভিন্ন সময়ে এরা ব্যবহৃত হচ্ছে এবং অনেক সময় এগুলা দেহে জমা হয়ে থাকে পরবর্তী সময় কাজে লাগার জন্য। তো শিক্ষার্থীরা এবার দেখো, এক অণু গ্লিসারলডিহাইড 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এক অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেট, এক অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেট ট্রাইওজ ফসফেট আইসোমারেজ এনজাইমের সহায়তায় এক অণু অক্সিএসিটোফসফেট, এক অণু ডাইঅক্সিএসিটোন 3-ফসফেট যা 3 কার্বন বিশিষ্ট এটা সৃষ্টি করে। এর পরবর্তীতে এক অণু ডাইঅক্সিএসিটোন 3-ফসফেট, এই ফসফেটটি এক অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেটের সাথে মিলিত হবে। এই দুইটা একত্রে মিলিত হয়ে সৃষ্টি করে কি, এক অণু ফ্রুক্টোজ 1,6,20-ফসফেট।
অ্যালডোলাইজ এনজাইম এই ক্ষেত্রে এই অ্যালডোলাইজ এনজাইমটা এই বিক্রিয়ার ক্ষেত্রে সহায়তা করে। শিক্ষার্থীরা তাহলে বুঝতে পেরেছো এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালডোলাইজ এনজাইমটা এখানে ফ্রুক্টোজ 1,6 বিসফেট 20 ফসফেট 6 কার্বন বিশিষ্ট এই বিক্রিয়াটি সম্পন্ন হতে অ্যালডোলাইজ নামক এনজাইমটি বিক্রিয়াটিকে সহায়তা করছে। শিক্ষার্থীরা এরপরে আমরা আবার আরেকটু তোমাদের সামনে দিকে নিচ্ছি। এবার দেখো ফ্রুক্টোজ 1,6 20 ফসফেট এক অণু পানি গ্রহণ করার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে বিক্রিয়ার মধ্যে এক অণু পানি, এই ফ্রুক্টোজ 1,6 20 ফসফেট পরবর্তীতে এক অণু পানি গ্রহণ করে এবং এই এক অণু পানি গ্রহণ করে সৃষ্টি করে কি ফ্রুক্টোজ 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করে, কারণ ফ্রুক্টোজ 1,6 20 ফসফেট এক অণু পানি গ্রহণের মাধ্যমে পরবর্তীতে তৈরি করে ফ্রুক্টোজ 6 ফসফেট যা 6 কার্বন বিশিষ্ট। শিক্ষার্থীরা এই যে এক অণু ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করলো, এখানে কিন্তু এক অণু ফসফেট মুক্ত হয়েছে। পাশাপাশি তোমরা দেখো এই পাশাপাশি কিন্তু এখানে এক অণু ফসফেট কিন্তু পাশাপাশি মুক্ত হয়ে গেছে এবং এই মুক্ত হয়েছে এবং এখানে কোন এনজাইম সহায়তা করেছে তোমরা লক্ষ্য করো এই চিত্রটার মধ্যে, এখানে ফসফোটেজ এনজাইম, এই ফসফোটেজ এনজাইমটা এই বিক্রিয়াকে এই ফসফোটিক এনজাইমটা এই বিক্রিয়াটি সম্পন্ন হতে সহায়তা করেছে। শিক্ষার্থীরা এবার দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট এটি 5 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 5 ফসফেট। এবার দেখো শিক্ষার্থীরা এই ফ্রুক্টোজ 5 ফসফেট কি করলো, এবার এটি এক অণু ইরিথ্রোজ 4 ফসফেট। শিক্ষার্থীরা ফ্রুক্টোজ আমি আবারও বলছি এখানে বিক্রিয়াটা আবার লক্ষ্য করো ফ্রুক্টোজ 6 ফসফেট এবং এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে মিলিত হয়ে এখানে বিক্রিয়ার ফলাফলটা দেখো, এখানে 6 + 3 = 9টি কার্বন আছে এই অংশটুকুর মধ্যে। এই কার্বন এখানে সৃষ্টি করছে এবং এক অণু জাইলোজ 5 ফসফেট তৈরি করছে, এক অণু জাইলোজ এই 5 ফসফেটটা এখানে তৈরি হচ্ছে এবং এক অণু ইরিথ্রোজ 4 ফসফেট তৈরি হচ্ছে, এক অণু ইরিথ্রোজ এই 4 ফসফেট তৈরি হচ্ছে যা 4 কার্বন বিশিষ্ট এবং এক অণু জাইলোজ 5 ফসফেট তৈরি করছে যা 5 কার্বন বিশিষ্ট। এবার দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে কোন এনজাইম সহযোগিতা করছে, ট্রান্সকিটোলেজ এনজাইম এই বিক্রিয়াটি সম্পন্ন হতে সাহায্য করেছে এবং ইরিথ্রোজ 4 ফসফেট আরও কয়েকটি বিক্রিয়ার মাধ্যমে এই চক্রের পরবর্তী পর্যায়ে সেটা অন্তর্ভুক্ত হয়ে থাকে। শিক্ষার্থীরা এবার দেখো জাইলোজ 5 ফসফেট এবার এটি হচ্ছে ইপিমারেজ নামক এনজাইমের সহায়তায় এটা কি করছে রাইবোজ 5 ফসফেট যা 5 কার্বন বিশিষ্ট এই রাইবোজ 5 ফসফেটে পরিণত হচ্ছে। আমি আবারও বলছি জাইলোজ 5 ফসফেট, এই জাইলোজ 5 ফসফেট এখানে এপিমারেজ এনজাইমের সহায়তায় রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হচ্ছে যা 5 কার্বন বিশিষ্ট। এবার দেখো রাইবোলোজ 5 ফসফেট কাইনেজ এনজাইমের সহায়তায় এটিপি থেকে এক অণু ফসফেট গ্রহণ করে রাইবোলোজ 1,5,20 ফসফেট উৎপন্ন করে। এখানে কিন্তু এই এডিপি মুক্ত হয়েছে। তো শিক্ষার্থীরা এবার রাইবোলোজ 1,5,20 ফসফেট এই রাইবোলোজ 1,5,20 ফসফেট পুনরায় আবার সেই বায়ুমণ্ডলে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এই ক্যালভিন চক্রটিকে আবার চালু রাখছে। তাহলে বুঝতে পেরেছে শিক্ষার্থীরা এই পরিশেষে এই যে রাইবোলোজ 1,5,20 ফসফেট এই রাইবোলোজ 1,5,20 ফসফেট আবার বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে আবার পুনরায় এই ক্যালভিন চক্রটাকে আবার চালু রেখেছে। এভাবে C3 চক্রটি স্টোমার মধ্যে অর্থাৎ আমরা জানি যে পাতার
অর্থাৎ সবুজ অঙ্গের মধ্যে যে প্লাস্টিড আছে, প্লাস্টিডের মধ্যে যে স্টোমাটা আছে, সেই স্টোমার মধ্যে এই অন্ধকার পর্যায়ের এই বিক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে, যা আমরা ক্যালভিন চক্র বলি অথবা C3 চক্র নামে আমরা এটাকে ব্যাখ্যা করে থাকি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ব্যাখ্যাটি বুঝতে পেরেছো, তবে একবারই বুঝতে পারবে না, কারণ বিক্রিয়াটি কিন্তু বেশ বোঝার এবং অনেক চর্চা করতে হবে, অনেকবার লিখতে হবে, বইয়ে তোমরা ভালোভাবে দেখে নেবে, আর যদি বুঝতে সমস্যা হয় আবার ক্লাসটি দেখে নেবে, তাহলে দুটি সমন্বয় করে আবারও চেষ্টা করলে আশা করি তোমরা সবাই বুঝে ফেলবে। এবং এটা একটু যেহেতু বিক্রিয়ার ব্যাপার, তাই তোমরা বুঝতে পেরেছো বিক্রিয়ার ব্যাপারগুলো অনেকবার চেষ্টা করতে হয়, অনেকবার লেখার অভ্যাস করতে হবে, অনেকবার বারবার পড়তে হবে, তাহলে আশা করি তোমরা পারবে। তো শিক্ষার্থীরা, আজকে তাহলে আমি এখানেই শেষ করছি, এবং পরবর্তী ক্লাসে আমি C4 অর্থাৎ হ্যাচ অন্ধকার পর্যায়ের হ্যাচ ও স্ন্যাক চক্রটি নিয়ে অর্থাৎ C4 চক্র নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আবার আলোচনা করব। তোমরা সেই চক্রটি একবার বাসায় দেখে নেবে, পড়ে নেবে ক্লাসে শুরুর আগেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় টানছি। আল্লাহ হাফিজ।